নমস্কার, আরো একটি ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে আমি কুনাল। এই মানুষটি সম্পর্কে কি বলবো, যত এই মানুষটি সম্পর্কে পড়াশোনা করেছি, যত মানুষটি সম্পর্কে জেনেছি, বিশ্বাস করুন গায়ের লোম না খারাপ হয়ে যায়। এই মানুষটা এমন এক ব্যক্তিত্ব, যে ব্যক্তিত্ব সম্পর্কে কথা বলতে অনেক ভাবতে হয়, অনেক চিন্তা করতে হয়। আজকে এই ক্যামেরার সামনে বসে অনেক বড় বড় কথা বলা যায়, অনেক জ্ঞানের কথা বলা যায়, কিন্তু আজকে এই ক্যামেরার সামনে বসে আছি যে মানুষটার জন্য, যে মানুষটা অ্যাকচুয়ালি আমাদের জীবনের আসল হিরো, সেই মানুষটা সম্পর্কে আমরা কতটুকুই বা জানি। যে মানুষটা আমাদের এত কিছু দিয়ে গেলেন, সেই মানুষটাকে আমরা কি দিলাম? সেই মানুষটি কোথায় হারিয়ে গেলেন আমরা আজ পর্যন্ত জানতে পারলাম না। তাকে নিয়ে সিনেমা হচ্ছে, তাকে নিয়ে কথা হচ্ছে, তাকে নিয়ে অনেক কিছু হচ্ছে, কিন্তু আলটিমেটলি কি হচ্ছে? একটাও কি আশার আলো আমরা দেখতে পাচ্ছি? কোথাও যাদের এটা নিয়ে করণীয়, তারা কি কিছু করছেন? কেন করছেন না, গড নোজ। বাট সেই মানুষটি করেছিলেন। আজকের দিনে দাঁড়িয়ে আপনাদের জানাতে চাই, কে কি করছে ছেড়ে দিন, কিন্তু আমরা সাধারণ মানুষ, তার দেশবাসী, তার জন্য তো কিছু করতে পারি। আপনাদের তো জানাতে পারি সেই সকল ইতিহাস, যে ইতিহাসগুলো সময়ের সাথে সাথে মুছে দেওয়া হয়েছে, ছিঁড়ে ফেলা হয়েছে। আজকে খুবই দুঃখের, আজকে যখন দাঁড়িয়ে আমি এই ভিডিওটি করছি 21শে অক্টোবর 2019, আর সেই সময়টা ছিল 21শে অক্টোবর 1943। বুঝতে পারছেন মাঝখানে কতগুলো বছর কেটে গিয়েছে। আপনারা অনেকে জানেন, আবার অনেকে জানেনও না। এই না জানার সংখ্যাটা প্রচুর, বিপুল পরিমাণে আমার দেশের মানুষ যারা জানেন না যে আজকের দিনে 1943 সালে নেতাজি সুভাষচন্দ্র বসু তৈরি করেছিলেন প্রথম স্বাধীন ভারতের সরকার, আরজি হুকুমতে আজাদ হিন্দ, যাকে বলা হয় প্রভিশনাল গভর্নমেন্ট অফ ফ্রি ইন্ডিয়া, অর্থাৎ এক অস্থায়ী সরকার, যে সরকারের রাষ্ট্রনায়ক, প্রধানমন্ত্রী, বলা যেতে পারে সেনাপতিও তিনি, এবং পাশাপাশি পররাষ্ট্রমন্ত্রী একমাত্র তিনি, নেতাজি সুভাষচন্দ্র বসু। ভাবতে পারছেন সময়টা, দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলছে, গোটা পৃথিবী তখন উত্তাল, ব্রিটিশের মতন শক্তির বিরুদ্ধে। তো আক্কা তোরাই তিনি কবে কোনোদিন করেছিলেন? তিনি তৈরি করলেন আজাদ হিন্দ। অর্থাৎ আপনারা অনেকেই যারা ভুল করেন যে আজাদ হিন্দ ফৌজ নেতাজি তৈরি করেছিলেন, আপনারা ভাবেন এটা সম্পূর্ণ ভুল তথ্য। আপনারা জেনে রাখুন যে রাসবিহারী বসু তিনি আজাদ হিন্দ ফৌজ তৈরি করেছিলেন। পরবর্তী সময় নেতাজি সুভাষচন্দ্র বসুর হাতে তিনি এই ফৌজকে তুলে দেন, এবং আজকের দিনে 1943-এর 21শে অক্টোবর নেতাজি এই সরকারের ঘোষণা করেন, এবং এই সরকার তার সেনাবাহিনীকে নিয়ে দিল্লি চলো এবং ভারত জয়ের, অর্থাৎ ভারতকে স্বাধীন করার যে ব্রত আজকের দিনে নেওয়া হয়েছিল। এবং এরপর যে লড়াই আজাদ হিন্দ ফৌজ লড়েছিল, যা সম্পর্কে দেশের মানুষ খুব কম জানেন। আসলে এই মানুষটার স্ট্রাগল সম্পর্কে আমাদের জানতে দেওয়া হয়নি, কারণ আপনারা অনেকেই জানেন কম বেশি, আবার অনেকেই জানেন না। সেই কারণ নিয়ে আজকে আলোচনা করছি না। আজকে আলোচনা করছি সেই সব ইতিহাস নিয়ে, যে ইতিহাস আমাদের পড়ানো হয়নি, যে ইতিহাস আমরা পড়িনি। কেন পড়িনি? আমাদের দেশের প্রথম সেই অর্থে সরকার গঠন হয়েছে, এবং যাকে প্রায় 9খানা দেশ মান্যতা দিয়েছিল। তার মধ্যে জাপান ছিল, চায়না ছিল, ফিলিপিন্স ছিল, এতগুলো দেশ যাকে মান্যতা দিয়েছিল, রাশিয়া ছিল। আর আজকে আমরা সেই ইতিহাস পড়ছি না। সেই ইতিহাস আজকে আমাকে ভিডিও বানাতে হচ্ছে, রিসার্চাররা বই লিখছেন। কেন? দেশের মানুষ, বাচ্চারা তাদের পাঠ্যে পড়া উচিত ছিল যে সেই মানুষটি, যে মানুষটি তার সরকার গঠন করেন, সেই সরকারের কি ছিল না বলুন তো? সেই সরকারের আলাদা কোর্ট ছিল, সেই সরকারের আলাদা মুদ্রা ছিল, ব্যাংক ছিল, বেতার ছিল, সেই সরকারের আলাদা মিনিস্ট্রি পর্যন্ত ছিল। এবং এটুকু জেনে রাখুন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষে যখন আজাদ হিন্দ ফৌজ পিছনে সরতে বাধ্য হলো, কারণ জাপান হিরোশিমা নাগাসাকির বোম পড়ার পর আত্মসমর্পণ করলো আমেরিকার কাছে, তার আগে কিন্তু সুভাষ বোসের এই আজাদ হিন্দ ফৌজকেও পিছনে যেতে হয়েছিল। কিন্তু একটা পেনি পর্যন্ত, বলা হয় না যে পেনশন থেকে শুরু করে, পেনশন সেই অর্থে স্যালারি দেয়া হতো, কোনো কিছু কিন্তু বাদ যায়নি। এতটাই নিয়ম কারণ মেনেই সরকার গঠন করা হয়েছিল। এই সরকারের আলাদা অ্যান্থেম ছিলেন, আপনারা জানেন, সুপ সুপ চ্যান। আজকে মানুষটি কি তৈরি করেছিলেন আপনারা ভাবলে অবাক হবেন। শুধু কি তৈরি করা, এর ইম্প্যাক্টটা কি ছিল জানেন? তারপর এই ময়রাঙে ভারতবর্ষের প্রথম স্বাধীন ভারতের পতাকা উড়িয়েছিলেন কর্নেল শওকত আলী মালিক, নেতাজি সুভাষচন্দ্রের নেতৃত্বে। এবং সেই সময় মাইকিং করা হতো, ব্রিটিশ সৈন্য, অর্থাৎ যারা ভারতীয় সৈন্য, সেই অর্থে ভারতীয় ব্রিটিশের হয়ে লড়াই করছিল, তাদের উদ্দেশ্যে মাইকিং করা হতো যে তোমরা আমাদের দিকে এগিয়ে আসছো, আমাদের আক্রমণ করছো, আমরা তোমাদের জন্য লড়াই করছি, তোমাদের স্বাধীনতার জন্য লড়াই করছি। এর কি ইম্প্যাক্ট হয়েছিলেন গোটা দেশে তো আপনারা জানেন না।
যে নৌবিদ্রোহের কথা পড়েছেন, সেই নৌবিদ্রোহের এই আগুন আজউদ্দিন ফৌজি লাগিয়ে দিয়েছিল গোটা দেশে। ব্রিটিশ একটা সময় বাধ্য হয়েছিল, গোটা দেশ আগুন জ্বলছে, এই আজাদ হিন্দ ফৌজ, এই আজাদ হিন্দ সরকার। এসব ইতিহাস আপনারা পড়েননি, তো এসব ইতিহাস আপনাদের পড়তে দেওয়া হয়নি। এসব ইতিহাস যদি আপনারা পড়েন, অনেক কিছু শেষ হয়ে যাবে, বাঙালির ইতিহাসও শেষ হয়ে যাবে। নেতাজি শুধুমাত্র তো বাঙালি ছিলেন না, নেতাজি ছিলেন সর্বোপরি একজন ভারতীয়, যে মানুষটি জীবনে এত কিছু করলেন, এরকম একটা ব্রিলিয়েন্ট স্টুডেন্ট যার ভবিষ্যৎ অন্য কিছু হতে পারত, সেই মানুষটি কিনা আমার আপনার জন্য নিজের সব সুখ ছেড়ে দিয়ে, সব ত্যাগ করে স্বাধীনতার জন্য লড়াই করলেন। তাকে যেন তেন লড়াই, ভারতের স্বাধীনতাতে কত মানুষ লড়াই করেছেন, কিন্তু এই লড়াই সেই সময়ের দণ্ড প্রতাপ ব্রিটিশ সৈন্য, তাদের বিরুদ্ধে লড়াই, এবং নিজের দেশ থেকে চলে গিয়ে নিজের দেশের লোকেরাই তো সেই অর্থে আপন হননি। যে মানুষটি বোঝানোর চেষ্টা করেছিলেন দ্বিতীয় বিশ্বযুদ্ধ হচ্ছে সেই সময়, যদি এই সময় ব্রিটিশদের বিরুদ্ধে আমরা লড়াই করি তাহলেই একমাত্র স্বাধীনতা আসতে পারে, না, কংগ্রেস সেদিনকে সেটা বুঝতে পারেনি। জানি না পরবর্তীকালে বুঝতে পেরেছিল কিনা। আজ নেতাজিকে নিয়ে অনেকেই অনেক কথা বলেন, কিন্তু সেই সময় নেতাজির বহু লোক বিরোধিতা করেছিলেন এবং পরবর্তী সময়ও করে এসছেন আড়ালে আবডালে। নেতাজিকে অনেকে নিজের সম্পত্তি ভেবেছেন, কিন্তু নেতাজিকে যেটা নিয়ে অ্যাকচুয়ালি করার ছিল সেটা কেউ করতে পারেননি। সবাই শুধু বড় বড় কথা বলেছেন। আজকে যদি নেতাজিকে স্বীকৃতি দেওয়া হয় প্রধানমন্ত্রী হিসাবে, সেটাও আমার মতো যথেষ্ট নয়। ডেফিনেটলি যে কোনো স্টেপ যে কেউ করুক তার জন্য সেটা একটা ধাপ সেই মানুষটিকে সামনে আনার জন্য, তার ইতিহাসকে জানানোর জন্য। কিন্তু তাকে নিয়ে বেশিরভাগ মানুষ আজকে লড়াই করছেন, এটাই দুঃখের, যে তাকে নিয়ে শুধু লড়াই চলছে, সেই মানুষটির ইতিহাস জানা যাচ্ছে না। আজকের দিন সত্যি একটা গর্বের দিন। আজকের দিন মানুষের কাছে পৌঁছানো উচিত, মানুষ জানুক যে আজকে আপনার দেশের প্রথম স্বাধীনতার সেই অর্থে সিঙ্গাপুরে প্রথম সরকার গঠন হয়েছিল, ব্রিটিশকে লাথি মেরে সেখান থেকে তাড়ানো হয়েছিল, এবং আন্দামান নিকোবরকে শহীদ এবং স্বরাজ নামে নামাঙ্কিত করেছেন সুভাষ, সেই সুভাষ যিনি স্বপ্ন দেখতেন এক স্বাধীন ভারতের। স্বাধীন ভারতের স্বপ্ন দেখা সুভাষ একটা বিষয় খুব ভালো করে জানতেন, যে দেশের সবচেয়ে বড় ক্ষতি স্বাধীনতার পর হতে পারে সেটা হচ্ছে করাপশন, দুর্নীতি। নেতাজি খসড়া পর্যন্ত তৈরি করেছিলেন যে স্বাধীনতার পর দেশ কেমন হবে। দুঃখের এসব কিছু হতে পারেনি। দেশ যেভাবেই এগোক না কেন, আমার দেশ, আপনার দেশ, দেশকে নিয়ে খারাপ বলার কোনো অধিকার আমাদের নেই। কিন্তু কখনো ভেবে দেখেছেন আজকে এই মানুষটি যদি আপনার প্রধানমন্ত্রী হতেন কেমন হতো? আজ দেশের প্রধানমন্ত্রী, প্রথম প্রধানমন্ত্রী হিসাবে আমরা সকলেই যার নাম জানি, আমি তাকে নিয়ে কোনো কথা বলতে চাই না আজকের এই ভিডিওতে, শুধু একটু কথাই বলতে চাই। আমার কাছে আমার দেশের প্রথম প্রধানমন্ত্রী সুভাষ বোস ছিলেন, তিনি আমার কাছে দেশের প্রধানমন্ত্রী আছেন, থাকবেন। কারণ আমরা মনে মনে তো তাকেই মেনেছি আমাদের নেতা। নেতাজির মতন একজন মানুষ যদি দেশের প্রথম প্রধানমন্ত্রী হতেন, আজকে দেশের মানচিত্রটা বদলে যেত। যে মানুষটি একাধারে যোদ্ধা, যে মানুষটি একাধারে পলিটিশিয়ান, যে মানুষটি একাধারে এরম লেভেলের একজন শিক্ষিত ব্যক্তি, যে মানুষটি একাধারে এরকম আধ্যাত্মিক জ্ঞান রাখেন, এরকম একটা মানুষ যদি রাজনীতির পর্যায়ে পৌঁছন, যে মানুষটি সমসাময়িক সেই সময় দেশের পৃথিবীর বড় বড় বিখ্যাত পলিটিশিয়ানদের সঙ্গে যার তুলনা হয়, তিনি কি শুধুমাত্র দেশীয় গণ্ডিতে আটকে ছিলেন? এরকম বড় একজন ফিলোসফার, এরকম বড় একজন পলিটিশিয়ান, এরকম একজন সোলজার ভাবা যায় দেশের প্রধানমন্ত্রী এমন ব্যক্তিত্ব। তাই আজকের সময় দাঁড়িয়ে এই বক্তব্যগুলো ভীষণভাবে গুরুত্ব রাখে। জিডি বক্সি এই বিষয়ে কি বলছেন আপনারা অনেকেই চেনেন, জিডি বক্সিকে একবার শুনুন। मैं ये कहानी बार बार बताता हूँ क्योंकि ये बताती है कि सुभाष चंद्र बोस कौन था। दो सबमरीन, वो दोनों उठी, ठीक है साहब, और वहां जो जर्मन कैप्टन और वहां वो जापानीज कैप्टन एक दूसरे को दूरबीन से देख रहे हैं। बोस ने उनको बोला, कैप्टन मियलर, आप इस सबमरीन को और पास क्यों नहीं ले जाते? ये 1 किलोमीटर का ये जो सी पार करना ये तो असंभव है। तो वो बोला, जनाब अगर मैं पास ले गया तो दोनों टक्कर खाएगी, दोनों डूब जाएंगे, इतना भयानक तूफान आ रहा है। तो उन्होंने कैप्टन मियलर से पूछा, कैप्टन देन व्हाट डू यू रेकमेंड, आप क्या मेरे को सुझाव देंगे? कैप्टन मियलर ने उनकी आंखों में आंखें डालकर देखा और बड़े चुपचाप से बोला, सर आई वुड एडवाइज यू टू गो बैक। बोस का चेहरा तमतमा गया, सुभाष बोस का चेहरा तमतमा गया। उन्होंने कैप्टन की तरफ देखा और जैसे आंख से अंगारे निकलते हैं बोला, कैप्टन आई हैवंट कम ऑल दिस वे जस्ट टू गो बैक।
मैं वापस जाने के लिए नहीं आया। करना या मरना कुछ भी पड़े, मैं अपने देश के लिए इतनी दूर आया हूं और मैं ये टास्क यहां अपने मर जाने के डर से नहीं छोड़ूंगा। वो छोटी सी रबर की डिंजी की साथ, रबर की डिंजी बोट, सुभाष चंद्र बोस, उनके सेक्रेटरी अबिद हुसैन और एक जर्मन जो है वो उसके अंदर उतरे और उन्होंने वहां से चप्पू चलाने शुरू किए उस तूफान में जिसमें कोई 20-30 फुट ऊंची लहरें आ रही थी। कई बारी तो वो गायब हो गए पानी में। कहीं तो दिखाया वो कैप्टन ने अपना सिर पकड़ लिया कि इतनी दूर में इनको लाया और देखिए इनका ये है। मैंने तो कितना मना किया था कि मत जाए, लेकिन वो चले गए। लेकिन जैसे तैसे वो उस पार पहुंचे, जापानी सबमरीन में पहुंचे और वहां से साहब उन्होंने आगे बढ़कर जो है फिलीपींस पहुंचे। ये देखिए उनकी वॉइस, देखिए समुद्र का वो जो रास्ता जो तय किया है सबमरीन के अंदर। बताएं आज किसी जहाज पे भी, नेवी के वॉरशिप जो सर्विस पे चलते हैं उस पे भी कोई हमारा जो है प्रधानमंत्री के ओहदे का बंदा इस तरह गया हो। सबमरीन के अंदर ऐसी घुटन होती है, बिल्कुल पाइप्स ये होती हैं। देखिए ही लेड फ्रॉम द फ्रंट। आजकल बातें करने वाले बहुत मिलेंगे और फौज में हम बातें करने वालों की खास इज्जत नहीं करते, हम काम करने वालों की इज्जत करते हैं। जापान पहुंचे, जनरल तोजो से मिले और प्रोविजनल गवर्नमेंट ऑफ आजाद हिंद एस्टैब्लिश करी और ग्रेट ब्रिटेन पे ही डिक्लेयर्ड वॉर। वो सुप्रीम कमांडर बने इंडियन नेशनल आर्मी के। भारत का पहला सुप्रीम कमांडर, भारत का पहला प्रेसिडेंट राजेंद्र प्रसाद जी नहीं थे, इट वॉज नेताजी सुभाष चंद्र बोस। ये देखिए उन्होंने जो आईएनए बनाई, 1500 अफसर, 60,000 फौज, 3 डिवीजन, नंबर 1 डिवीजन उनके जो कमांडर थे मेजर जनरल मोहम्मद जमान कियानी, नंबर 2 डिवीजन मेजर जनरल शाहनवाज खान, नंबर 3 डिवीजन मेजर जनरल जीएस नागर। हिंदू, सिख, मुसलमान, ईसाई, जैन, पारसी, सब के सब भारतीय उस इंडियन नेशनल आर्मी में कंधे से कंधा लड़ा कर रहे। उनको जब इतनी तेजी से फौज बनानी थी तो वो अंग्रेजों की बनाई जो हमारी एथनिक पलटने हैं, डोगरा, सिख, जाट, वैसी पलटने खड़ी कर सकते थे। सारे सिख पलटन में, सारे जाट पलटन में। उन्होंने कहा बिल्कुल नहीं करने दूंगा। He mixed them up in all India, all class regiment। ये सब भारतीय हैं, ये सब ढकोसला है, इसी ने हमको तोड़ के कमजोर किया हुआ है। Who realized this first? नेताजी सुभाष चंद्र बोस। Who put it into practice first? नेताजी सुभाष चंद्र बोस। और ये जो सेना है, अरे साहब ये केवल परेड करने वाली सेना नहीं थी कि वो रिपब्लिक डे में बड़ा अच्छा परेड करने वाली। ये लड़ी है ये सेना। और मैं आपको केवल याद दिला देना चाहता हूँ, कि इस 60,000 में से 26,000 शहीद हुए। जरा आंकड़ा सोचिए साहब, 1 मिनट। अफसोस कि हम में से ज्यादा फौज में नहीं सर्विस की है, आपको समझ आ जाता कि ये आंकड़ा क्या कहता है। तकरीबन आधी फौज शहीद हो गई, शहादत कबूल करी उन्होंने अपने वतन की राह में। और आपने और मैंने क्या किया साहब, जरा पूछ लें। उनका एक बना था मेमोरियल सिंगापुर में। नेहरू जी पहुंचे वहां पे माउंटबेटन के साथ। माउंटबेटन का फोन आया, आप उस तरफ कदम नहीं बढ़ाएंगे साहब। और वो चुपचाप अपने दुम कहीं दुबा कर वो आ गए। और माउंटबेटन ने वहां पे एक्सप्लोजिव लगवाए, विस्फोटक लगाए और बढ़ा दिया। उस जो वहां पे हमारा जो शहीद स्मारक बना था इंडियन नेशनल आर्मी का, और आपके देश में कहीं है 26,000 सैनिकों का शहीद स्मारक है? नंबर 1 लाइन कहीं गाड़ी है लिखी है आपने? नहीं। और नंबर 2 मैं पूछता हूं साहब कि जिस जंग में 26,000 जवान शहीद हो गए, मैं तो घायल की बात ही नहीं कर रहा, जिस जंग में 26,000 जवान शहीद हो गए उसे आप अहिंसावादी युद्ध कहेंगे? यू विल कॉल इट नॉन वायलेंस? अरे किस मुंह से साहब? कुछ शर्म भी तो कोई चीज है कि नहीं? कि शर्म आ जाती है साहब ये बोलते बोलते। 26,000 शहीद हो गए, दे दी हमें आजादी बिना खड़क बिना ढाल। क्या कमाल। हाँ, झूठ बोलने में कमाल तो मैंने इससे ज्यादा नहीं सुना। झूठ, परेड का इससे ज्यादा
बड़ा कमाल मैंने शायद नहीं सुना और ना किसी ने आगे पीछे देखा होगा आज। हैरतमंद अंग्रेज जनरल पूछ रहा है किससे? कर्नल प्रेम सहगल, इंडियन नेशनल आर्मी के। यार ये क्या पागलपना था? हमारे पास टैंक थे, तोपें थी, जहाज था, तुम्हारे पास कुछ नहीं था। तुमको तो हथियार डालने चाहिए थे, लेकिन तुम लड़ते रहे। क्यों? किस लिए? तुमने सरेंडर क्यों नहीं किया? ये तो पागलपना नहीं था तो और क्या? क्या जवाब दिया कर्नल प्रेम सहगल ने? Of course, it was madness. Colonel Prem Sehgal replied calmly, "A revolutionary army general lives on the spirit of madness." हाँ, ये पागलपन का जुनून था हम पे आजादी का, जुनून था कि हम अपने देश को आजाद चलाएंगे, जुनून था कि हम तिरंगे के ऊपर, हम लाल किले के ऊपर अपना तिरंगा झंडा फहराएंगे। साहब, जनरल साहब, हमें पागल होने का जुनून था, इसलिए हम लड़ते गए। हम जानते थे तुम्हारे पास ताकत है और हम नहीं उसका मुकाबला कर पाएंगे, फिर भी हमने कभी हिम्मत नहीं हारी, हथियार नहीं डाले। We fought till the bitter end. कहां है इन आदमियों के नाम? किसने दिया इनको पद्म भूषण, पद्म विभूषण जो लोगों ने थोक में लिया? यहाँ আসলে কি নেতাজিকে নিয়ে কথা বলার না কখনো শেষ নেই। এই মানুষটির চরিত্র বাঘের মতন। এই মানুষটিকে যদি জীবনে ফলো করেন না, জীবনে আর কিছুকে নিয়ে ভাবতে হবে না। আমরা এত সুখ, স্বাচ্ছন্দ্য, দুঃখ, কষ্টের কথা ভাবি। কিসের দুঃখ, কিসের স্বাচ্ছন্দ্য? একটাই প্রেম, সেটা দেশ। মানুষ যখন কোনো কিছুর মধ্যে নিজেকে দেখতে পায় না, তখনই সেটার প্রতি তার ভালোবাসা সেই পর্যায়ে পৌঁছয়। আসলে মানুষ যখন একাত্ম হয়ে যায়, সে তার প্রেমিকার প্রতি হোক বা তার দেশের প্রতি, তখন ভালোবাসা থাকে। নেতাজি সেভাবে নিজের দেশকে দেখেছিলেন, একাত্ম হয়ে গেছিলেন নিজে। সত্যি সুভাষ ঘরে ফেরে নাই। সুভাষের সঙ্গে কি হয়েছে কেউ জানে না। যাবতীয় যা আছে সবই তর্ক বিতর্কের মধ্যে, প্রমাণ আছে আবার প্রমাণ নেই। কিন্তু কোথায়? সরকারিভাবে আমরা আজও কিছু জানতে পারলাম না। আমাদের ব্যর্থতা। এভাবেই আপনাদের কাছে কিছু ভিডিও পৌঁছে দিই আমাদের মতো কিছু সাধারণ মানুষ। যদি এই মানুষটি সম্পর্কে আপনারা সামান্য কিছু জানতে পারেন, যে মানুষটি আপনার জন্য সর্বস্ব দিয়েছেন, নিজের বিনিময়ে কিছু পায়। ভালো থাকবেন। যে মানুষটি ভালো থাকতে পারলো না, আপনি ভালো থাকি। থ্যাংক ইউ সো মাচ। আর আজকের দিনে নেতাজি সেই বার্তা দিয়েছিলেন, সেই স্লোগান, জয় হিন্দ।